সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি এই মুহূর্তে সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে আমরা একটি অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি অনেক কমন, কিন্তু তারপরেও বহুল আলোচিত হবার পরেও আমাদের সমাজে এটি নিয়ে এখনো অনেক বেশি সংশয় সংকোচ রয়ে গিয়েছে এবং সেই কারণে অজানা তথ্য অনেক বেশি। খুব কমন, কিন্তু তারপরেও আমরা কিন্তু খুব বেসিক জিনিসগুলো এখন পর্যন্ত হয়তোবা অনেকেই সঠিকভাবে জানি না। সেটি হচ্ছে আজকে আমরা আলোচনা করব সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নিয়ে। আমাদের সাথে আলোচনায় সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ডক্টর কানিজ নীলুফার বানু হিমি। ডক্টর কানিজ নীলুফার বানু হিমি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আলোচনায়। অনেক অনেক ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম, আপনি আমাকে আবারও আমন্ত্রণ জানিয়েছেন টিভেন 24 টিভি চ্যানেলে। আমি এখানে আসতে পেরে আমি খুবই খুশি। টিভিএন এর দর্শক শ্রোতা আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা নিউ ইয়র্ক থেকে। ডক্টর বানু, আমি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো, আপনি আমাকে আসলে অনেকদিন ধরেই বলছিলেন যে এই বিষয়টি নিয়ে আলোচনা করা খুব জরুরি এবং আপনি ব্যক্তিগত আগ্রহ থেকে আমাকে বলেছেন যে এটি নিয়ে আপনি একটি সিরিজ ডিসকাশন করতে চান। তো আজকে এই সিরিজ ডিসকাশনেরই ধারাবাহিকতা আজকে আমরা প্রথম পর্বটি আলোচনা করব। তো সেই ক্ষেত্রে আমি শুরুতেই আসলে আজকে আমরা খুব বেসিক ইনফরমেশন গুলোই আলোচনা করব, যেটি কিনা খুব গুরুত্বপূর্ণ, সবারই জানা উচিত। তো শুরুতে একটু জানতে চাইবো, আপনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে আপনি কাজ করছেন একজন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট হিসাবে এবং আপনি অনেক গুরুত্বপূর্ণ হসপিটালে গুরুত্বপূর্ণ পজিশনে আপনি কাজ করছেন। তো আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমি জানতে চাইবো যে ইনফেকশাস ডিজিজ নিয়ে আপনার ব্যক্তিগত অবস্থানটি কি? আপনি বলেছেন যে এটি নিয়ে আলোচনা করা খুব জরুরি। আমি জানতে চাইবো কেন আপনি এটি নিয়ে বারবার কথা বলতে চান। ধন্যবাদ। ইনফেকশাস ডিজিজের মধ্যে অনেক ধরনের ডিজিজ আছে যে বিভিন্ন টাইপের সংক্রমণ হয় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ভাবে, বিভিন্ন সোর্স থেকে। কিন্তু তার মধ্যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এটা হচ্ছে যে এটাও একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ থেকে, বিশেষ করে একজন মানুষ থেকে আরেকজন মানুষের মধ্যে সংক্রমিত হয়। যেহেতু এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আমরা বলছি, যেটা হচ্ছে যে আমাদের সবার মধ্যে একটা সবার মধ্যে। আপনি আমাকে দেখতে পাচ্ছেন? জি, আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আমার কম্পিউটার একটা স্ক্রিন চলে আসছে সেজন্য। তো এখানে হচ্ছে যে যেহেতু এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, তো এখানে মানুষের আমাদের সবার মধ্যে একটা সহজাত একটা প্রবৃত্তি থাকে এটা লুকানোর। আর সেই জন্য এই ডিজিজ গুলি সহজে সবাই এটা প্রকাশ করতে চায় না, ইনফেকশন হলেও সহজে ডাক্তারের কাছে যেতে চায় না। এবং এটা স্ক্রিনিং যেটা আছে আমাদের এখানে, অ্যাটলিস্ট আমাদের যুক্তরাষ্ট্রে যে আছে, যে স্ক্রিনিং একটা অ্যানুয়াল স্ক্রিনিং আছে, যেটা প্রাইমারি কেয়ার ডক্টরের কাছে হয়, ইনফেকশাস ডিজিজ ডক্টরের কাছে হয়, সেটার মাধ্যমে আমরা মোটামুটি এখানে আগে থেকে আমরা এই অসুখগুলো ধরতে পারি বা শনাক্ত করতে পারি। কিন্তু অনেক দেশে আছে, পৃথিবীর অনেক দেশে আছে যেখানে স্ক্রিনিংটা ওরকম রেগুলার না, জাস্ট স্পোরাডিক্যালি কখনো ডাক্তার যখন সন্দেহ করছে তখন এটা স্ক্রিন করছে, তখন ধরা পড়ছে। তো এইভাবে হচ্ছে, সেজন্য কি হয় যে এই অসুখগুলি যেটা হচ্ছে সেখান থেকে যে অসুস্থতাটা হচ্ছে সেটাও অনেক সময় মানুষ নেগলেক্ট করছে বা লুকানোর চেষ্টা করছে। এবং এই অসুখগুলির যে ক্রনিক একটা প্রসেস আছে, যে ক্রনিক ডিজিজ গুলি আছে, যেটা ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো সেই জন্যে দেখা যায় অনেক মানুষ এটা ইগনোর করার জন্য দেখা গেল যে সাফার করছে। শুধু অ্যাডাল্ট না, আমাদের বিভিন্ন বয়সের মানুষও কিন্তু বিভিন্ন ধরনের, আমরা হয়তো পরে আরো ডিটেল আলোচনা করব। একেবারে ছোট বাচ্চা, নতুন বাচ্চা, মায়ের গর্ভ থেকে শুরু করে একেবারে বৃদ্ধ বয়সের মানুষ পর্যন্ত কিন্তু এই সংক্রামক ডিজিজ বা এসটিডির জন্য তারা সাফার করতে পারে। একটা বাচ্চা কিন্তু মায়ের গর্ভে থেকে মারাও যেতে পারে। আবার একটা বাচ্চা কিন্তু মায়ের গর্ভ থেকে একটা কনজেনিটাল একটা ডিজিজ নিয়ে জন্মগ্রহণ করলো। হ্যাঁ, তো এটা যেমন বাচ্চাদের মৃত্যুর হার বাড়িয়ে দিচ্ছে, কনজেনিটাল ডিজিজ গুলি বাড়িয়ে দিচ্ছে। বয়স্ক বিভিন্ন বয়সের মানুষের মধ্যে ক্রনিক যে একটা ডিজিজ গুলি হতে পারে, সেই জন্য আমরা বলতে পারি, এই জন্য বলছি যে এই ডিজিজ গুলি কিন্তু সহজেই আমরা প্রিভেন্ট করতে পারি।
প্রতিরোধ করতে পারি। যদি এটা আমরা আর্লি ক্যাচ করি বা এটার যে প্রিভেনশনের যে সহজ পদ্ধতিগুলো রয়েছে সেগুলো যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু এটা খুবই সহজে এটা কন্ট্রোল করা যায়। তো সেজন্য আমার খুব মানে আমি এখানে দেখি আমাদের স্ট্যাটিস্টিক্সও আছে, প্রচুর মানুষ কিন্তু সাফার করছে। তো এটা কিন্তু সহজে আমরা এটা প্রিভেন্ট করতে পারি। হ্যাঁ, তো আমার আমার খুব ইচ্ছা যে আপনাদের মাধ্যমে যদি আমরা আমাদের দর্শক শ্রোতাদেরকে যদি এই মেসেজগুলি পৌঁছে দিতে পারি, তাহলে তারা হয়তো খুব সহজে নিজেদেরকে এই ডিজিজ থেকে দূরে থাকতে পারবেন খুব সহজে, এবং এর কমপ্লিকেশনস থেকেও দূরে থাকতে পারবেন। তো সেটা একটা মানুষ না, তার পরিবার, তার বাচ্চা, সবাই এখান থেকে ভালো থাকতে পারবেন। তো সেই জন্য আমাদের এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার জন্য আমাদের এই প্রোগ্রামটা আপনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আরেকটি কথা না বললেই নয়, যেটি হচ্ছে যে আসলে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, আমরা এই জন্যই বলি যে ইনফেকশন, কারণ আসলে এটি শারীরিক সম্পর্কের মাধ্যমে যেহেতু ছড়িয়ে যায়, এবং অনেকেই আছে যারা আনপ্রোটেক্টেড ফিজিক্যাল রিলেশন করেন, এবং সেই মানুষটি যদি ইনফেক্টেড হন এবং সে যদি অ্যাওয়ার না হন বা সে নিজে জানে কিন্তু সে অন্যর সাথে ব্যাপারটি শেয়ার করলো না, খুব সহজেই আসলে এটা কিন্তু ইনফেকশনটা স্প্রেড হয়ে যেতে পারে, যেটা কিনা খুবই একটি আসলে আশঙ্কার কারণ। এবং আমরা জানি যে অনেক সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে যেগুলো আসলে খুবই ভালনারেবল এবং মানুষের লাইফে একদম পার্মানেন্ট অনেক ড্যামেজের কারণ বা সিচুয়েশন হয়ে যেতে পারে। তো ডক্টর বানু, আপনাকে আবারও ধন্যবাদ এ ধরনের একটি বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবার, আগ্রহ প্রকাশ করবার জন্য। আশা করি সুপ্রিয় দর্শক আপনারা আজকে আলোচনাটি খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং ইনফরমেশন গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোনো দ্বিধা না করে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানবার থাকে, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং আমাদের যতটা সম্ভব আমরা আরো পরবর্তী আলোচনাগুলোতে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে আনবার চেষ্টা করব। ডক্টর বানু, আপনার কাছে একটু জানতে চাইবো শুরুতে আরো যে এই মুহূর্তে আমরা যদি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের স্ট্যাটিস্টিক্স জানতে চাই, সংক্ষেপে সেটাকে যদি আপনি একটু শেয়ার করেন। ধন্যবাদ। তো স্ট্যাটিস্টিক্সটা অনেক বড় জিনিস, তো এটা মানে একদম মেমোরাইজ করাটা খুব টাফ হয়ে যায়। তারপরে আমি একটু সংক্ষেপে বলতে চাই যে আমাদের করোনার সময়কালীন আমরা দেখেছিলাম যে অনেক এসটিডি বেড়ে গিয়েছিল, রেটটা অনেক বেড়ে গিয়েছিল কয়েকটা কারণে। এক নাম্বার হচ্ছে মানুষ যখন ঘরের মধ্যে কিছুটা আবদ্ধ অবস্থায় ছিল, তো ওই সময় তাদের মধ্যে যে পার্সোনাল রিলেশনশিপটা যেটা হয়েছে, কিন্তু পরে যদি কোনো রকম ইনফেকশন হলেও যেখানে প্রাইমারি কেয়ার ভিজিটটা অনেক কম ছিল, ইমার্জেন্সি রুমে ভিজিটটা অনেক কম ছিল রেগুলার মানুষের জন্য, তখন তো করোনার জন্য যে তখন ভয়াবহ অবস্থা ছিল, সমস্ত হসপিটালে পেশেন্ট উপচে পড়ছিল। তো এই যে টেস্টিং করার জন্য বা ট্রিটমেন্টের একটু মানে দেরি করার জন্য আমরা দেখেছিলাম যে করোনার সময়টাতে, প্যান্ডেমিকের সময়তে এসটিডিটা অনেক বেশি রকমের বেড়ে গিয়েছিল। তো এখন আমাদের একটা ভালো গুড নিউজ হচ্ছে যে এটা কমের দিকে, মানে নিচের দিকে আবার নামতে শুরু করেছে। তো আমি যদি 2023 একটা স্ট্যাটিস্টিক্স বলি, তো এই সময়ে সিডিসি থেকে আমি বলছি, এর ইনফরমেশনটা আমি সিডিসি থেকে নিয়েছি। এখানে প্রায় 2.3 মিলিয়নের মতো এসটিডি এই 2023-তে এটা ডিটেক্ট করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল ক্লামাইডিয়া, এটা মোর দ্যান 1.6 মিলিয়ন। তারপর সেকেন্ড পজিশনে ছিল গনোরিয়া, এটা মোর দ্যান 600,000, মানে বাংলায় আমরা 6 লাখ বলি। আর একটা হচ্ছে সিফিলিসটা ছিল মোর দ্যান 200,000, সো 2 লাখেরও বেশি ছিল। আর তার মধ্যে কিছু আমরা যেখানে দেখেছি যে কনজেনিটাল সিফিলিসটা যেটা অনেক কম ছিল, 1992 এর পর থেকে কনজেনিটাল সিফিলিসটা অনেক কম ছিল। এই করোনার মধ্যে করোনারি যে কনজেনিটাল সিফিলিস, যেটা আমরা বলি মা বা মানে বাচ্চা তার মায়ের গর্ভ থেকে সিফিলিস নিয়ে জন্মগ্রহণ করে, সেটা এই প্যান্ডেমিকের সময় বেড়ে গিয়েছিল। এবং এটা মানে একটা যে নাম্বারটা আমাদের এক্সপেকটেশনের অনেক বাইরে ছিল, 3,000-এর উপরে, প্রায় কাছাকাছি 4,000-এর কাছাকাছি। কিন্তু এটা কিন্তু একটা বাচ্চার জন্য কিন্তু আসলে এটা অনেক বড় নাম্বার, আমরা এটা চাই না। হ্যাঁ, তো এখন এখানে আমরা যদি দেখি যে কি পরিমাণে কমেছে, তো আমরা দেখি যে গনোরিয়ার পরিমাণটা প্রায় 7%-এর মতো কমেছে, সিফিলিসটা কিন্তু আবার বেড়ে গিয়েছে, 1%-এর মতো বেড়ে গিয়েছে। তারপরে ক্লামাইডিয়াটাও অনেকটা কমে এসেছে, মানে আগের থেকে কমে যাচ্ছে, মানে ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে, কমানোর দিকে যাচ্ছে, কিন্তু সিফিলিসটা কিন্তু এখনো বেড়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস বললাম করোনা, যেটা কনজেনিটাল। এছাড়াও কিন্তু আমরা যদি শুধু গনোরিয়া, ক্লামাইডিয়া, সিফিলিস এই তিনটাই কিন্তু আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ না, এর বাইরেও কিন্তু অনেকে আছে, অনেক ডিজিজ, যেটা আমরা যদি বলি ভাইরাসের মধ্যে যেমন
এইচআইভি, এটাও কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এটা মোস্টলি সেক্সুয়াল আনপ্রোটেক্টেড সেক্স থেকে আসছে, অন্যান্য সোর্স থেকেও আসে, যেমন আইভি ড্রাগ ইউজার, হ্যাঁ, অনেকে বাচ্চার মা বাচ্চা তার মায়ের থেকে আসে, তো তার মধ্যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড হেপটিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটাও কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো এটার মধ্যে একটা কমন একটা প্রবলেম হচ্ছে যে যদি এটা কেউ আর্লি টেক কেয়ার না করে বা ট্রিটমেন্ট না করে, তাহলে এটা কিন্তু ক্যান্সার হতে পারে। যেমন মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার হতে পারে, ভালভার ক্যান্সার হতে পারে, তারপরে হচ্ছে ছেলেদেরও তার মানে যে তাদের প্রাইভেট এরিয়াতে কিন্তু এটা ক্যান্সার করে, হ্যাঁ। তো এবং যারা ওরাল সেক্স প্র্যাকটিস করেন তাদের মুখে ক্যান্সার হতে পারে, যারা এনাল সেক্স প্র্যাকটিস করেন তাদের এনাসের ক্যান্সার হয় এইচপিভি থেকে। হ্যাঁ, আরেকটা আছে হার্পেস সিমপ্লেক্স, খুবই কমন একটা ভাইরাস, এটাও সেক্সুয়ালি ট্রান্সমিটেড। আমরা বলি যে এর মধ্যে দুইটা টাইপ আছে, টাইপ 1 এন্ড টাইপ 2। বলা হতো টাইপ 2টা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড, এখন কিন্তু টাইপ 1ও এটাকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের মধ্যে চলে এসছে, কারণ অনেকে এটা ওরাল সেক্স প্র্যাকটিস করেন, এটা নর্মালি লিপসে হয়। তো এটাও থেকেও কিন্তু কমপ্লিকেশনস হতে পারে, ক্রনিক একটা শেডিং হয়, একটা মানে একটা কিছুদিন পর পর এটা ব্রেক আউট হয়। তারপরে আরেকটা হচ্ছে এটা বাচ্চাতে এটা মায়ের যদি থাকে এবং এটা যদি কন্ট্রোলে না থাকে, বাচ্চাতে এটা সংক্রমিত হতে পারে। আবার অনেক সময় এটা এনসেফালাইটিস মানে ব্রেনে ইনফেকশন করে এটা এনসেফালাইটিস করতে পারে, হ্যাঁ। তারপরে আছে হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি, এটাও কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এটা অনেকে হয়তো বলবেন যে অবাক হবেন, কিন্তু আসলেও এটাও কিন্তু সেক্সুয়াল আনপ্রোটেক্টেড সেক্সের মাধ্যমে কিন্তু হেপাটাইটিস বি এবং সি দুইটাই কিন্তু এটা একজন পার্টনার তার আরেকটা পার্টনারকে এটা পাস করে দিতে পারে। এটা শুধুমাত্র ব্লাড ট্রান্সফিউশন বা ইনজেকশন না, এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো আমরা জানি হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস বি এর ভয়াবহতা, হ্যাঁ। এটা লিভার ডিজিজ থেকে শুরু করে, অ্যাকিউট লিভার ডিজিজ থেকে শুরু করে ক্রনিক লিভার ডিজিজ, সিরোসিস, এবং সেখান থেকে ক্যান্সারও হতে পারে, যে হেপাটাইটিস সি এবং হেপাটাইটিস বি, যদি আমরা এটা ট্রিটমেন্ট না করি, হ্যাঁ। তারপরে এরপরে তো আমি বললাম গনোরিয়া, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, ক্লামাইডিয়া, এটাও একটা এটিপিক্যাল ব্যাকটেরিয়া, হ্যাঁ। সিফিলিস, এটা একটা প্যারাসাইট। তো এইভাবে আমরা মানে আমাদের সেক্সুয়ালি ট্রান্সমিটেড এই যে ডিজিজ গুলি, আমরা মানে এর একটা প্রত্যেকটা ডিজিজের কিন্তু একটা ভয়াবহ দিক আছে। সিফিলিসটা যদি আমরা বলি, এটা নিয়ে আমরা হয়তো একদিন অনেক লম্বা আমরা ইয়ে করতে পারবো, এটাকে নিয়ে আলোচনা করতে পারবো। যেমন এটা যদি শুরু করি, মায়ের গর্ভ থেকে যে কনজেনিটাল সিফিলিস নিয়ে যে বাচ্চাটা জন্মগ্রহণ করে, তার কিন্তু অনেক ডিসেবিলিটি থাকে, সেই বাচ্চাটা কিন্তু নর্মাল লাইফ লিড করতে পারে না। তারপরে ধরেন যারা অ্যাডোলেসেন্ট, ইয়াং এজ, এরা যখন এদের যদি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজটার প্রকোপ আমরা দেখতে পাই, যেটা মিডিল আর্লি এজ, অ্যাডোলেসেন্ট, তারপর হচ্ছে যারা ভেরি ইয়াং এজ, এদের মধ্যেও প্রচুর প্রবণতা দেখা যায়। যে কোনো বয়সের, আমরা কোনো বয়সের কোনো আসলে কোনো তেমন কোনো পার্থক্য করা যায় না, তবে ইয়াং এজের মধ্যে একটু বেশি দেখা যায়, হ্যাঁ। যদি 70+ বা 65+, তাদের মধ্যে একটু কম দেখা যায়। তো এই ভয়াবহতা শুধু পার্সোনাল লেভেল নয়, মানে একদম কমিউনিটি কি একদম মানে আমাদের একটা নেশন লেভেলও এটা একটা ভয়াবহ একটা কন্ডিশন বা একটা প্রবলেম হতে পারে। তো সেই জন্য মানে এটা মানে খুব জানাটা আমাদের দরকার। যদি আমরা জানতে পারি তাহলে আমরা প্রোটেকশনও নিতে পারবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর পানু। আসলে ইয়ং এজের কথা আপনি বলছিলেন, আমার মনে হয় ইয়ং এজে যেভাবে জানা দরকার, একইভাবে প্যারেন্ট হিসাবে অ্যাডাল্টদেরও জানা দরকার, এবং সকলেরই আসলে জানা দরকার। কারণ বিষয়টি এরকম যে এই দেশে স্পেশালি সিচুয়েশন গুলো, সোশ্যাল লাইফ এবং এভরিথিং যেরকম, অনেকেই হয়তোবা জানে না যে তার ইয়ং বাচ্চা কি ধরনের লাইফ লিড করছে বা কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, এবং অনেক ভালনারেবল সিচুয়েশন আসলে হয়ে যেতে পারে। এটা সেই জন্য আমাদের দেশের কমিউনিটির মানুষদের জন্য বিশেষ করে, যেহেতু আমাদের কমিউনিটি একটু কনজারভেটিভ কমিউনিটি, মানুষের নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, এমনকি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নিয়ে কথা বলতেও এখনো মানুষ অনেক বেশি দ্বিধা বোধ করেন বা সংকোচ বোধ করেন বা মনে করেন যে এটি একটি লজ্জার বিষয়। তো আমরা চেষ্টা করবো, সেই জন্য যেহেতু খুব সেন্সিটিভ একটি বিষয়, আমরা চেষ্টা করবো ইনফরমেশন গুলো ওপেনলি শেয়ার করতে, যেন আমাদের এই আলোচনা শুনে কিছুটা হলেও মানুষ নিজে থেকেও কিছু ইনফরমেশন বুঝতে পারেন এবং সেখান থেকে হয়তো বা নিজেকে এবং পরিবারের লোকদেরকে সাহায্য করতে পারেন। তো আমি আপনার কাছে জানতে চাইবো যে খুব কমন সিমটম গুলো যদি আমরা বলি, কমন সিমটমস গুলো সাধারণত কি?
ধন্যবাদ। আপনি আপনার সাথে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করছি। আপনার সাথে সম্পূর্ণ আমি একমত। আপনি যে জিনিসটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন। যেটা হচ্ছে যে আপনি বললেন যে আমরা এটা লুকানোর চেষ্টা করি। আমাদের কনজারভেটিভ একটা মানে কনজারভেটিভনেসটা আছে আমাদের মধ্যে। আর বাবা-মা, ছেলে-মেয়ে এদের মধ্যে যদি আমাদের মধ্যে যদি একটা ওপেন একটা রিলেশন থাকে, একটা ফ্রেন্ডশিপ একটা রিলেশন থাকে, তখন কিন্তু আমাদের বাচ্চা আমাদের সাথে শেয়ার করবে। তখন সে লুকানোর চেষ্টা করবে না। আর আমরাও যদি আমাদের বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি হই, তাহলে আমরাও মানে বাবা-মাও কিন্তু অনেক সময় একটু সংকোচ করে, বিশেষ করে আমাদের কমিউনিটিতে, আমাদের বাংলাদেশি বাঙালি কমিউনিটিতে। তো এটা আসলে লুকানোর কিছু নাই। এটা একটা মানে একটা কমন একটা এটা খুবই স্বাভাবিক একটা জিনিস। স্বাভাবিক এটা আমাদের যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলে আমাদের জীবনযাত্রা এটা খুবই স্বাভাবিক একটা জিনিস যদি এসে আমরা ধরে নেই, তাহলে কিন্তু আমাদের এই যে এই সংকোচটা থাকবে না। ওপেন মাইন্ডেড হলে না আমরা নিজেদেরকে এবং আমাদের বাচ্চাদেরকে, আমাদের কমিউনিটিকে আমরা কিন্তু অনেক সুন্দর করে আমরা মানে সাহায্য করতে পারবো সবাই একে অপরকে। তারপরে আপনার মানে পরের কথাটাতে আসছি। আপনি বলছেন যে অ্যাডোলেসেন্ট এবং বাচ্চারা যে সংক্রমিত হচ্ছে। তো আমি যদি একটু বলি যে এখানে কারা বেশি মানে রিস্ক গ্রুপ, হ্যাঁ সেই গ্রুপটা ধরে। ডক্টর বানু, আমি আপনার সাথে আলোচনায় আবার আসছি। আমরা এই মুহূর্তে চলে যাব একটি ছোট্ট বিরতিতে। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আমরা আবার আলোচনায় ব্যাক করছি। আমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ আলোচনার জন্য থাকবেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ইনফেকশন ডিজিজ স্পেশালিস্ট ডক্টর বানু। আপনারা আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফেরত আসছি আজকে টিভেন ওয়েলনেস এর আলোচনায়। আজকে আলোচনার বিষয় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ডক্টর বানু, আপনি বলছিলেন যে কিভাবে করে স্প্রেড হচ্ছে অ্যাডালসেন্ট এবং ইয়াং এবং অ্যাডাল্টদের ভিতরে। আবার ফেরত যাচ্ছি আলোচনা আপনার সাথে। ধন্যবাদ। তো আমরা একটু দেখি মানে ছোট করে যদি আমরা দেখি যে কাদের মধ্যে এই ডিজিজ গুলি বেশি হচ্ছে। হ্যাঁ, তো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজে আমরা দেখি যে বিশেষ করে ইয়াং অ্যাডোলেসেন্ট যারা, হ্যাঁ, যাদের বয়স 25-এর নিচে বা 30-এর নিচে, আমি যদি বলি 25 বা 30 এর নিচে, তাদের মধ্যে এই কমন এই ডিজিজ গুলির প্রবণতা সবচেয়ে বেশি। তো আমরা যদি দেখি যে মেয়ে এবং ছেলে দুদিকেই এই বয়সটাতে সবচেয়ে বেশি দেখা যায়। আম, এবং এছাড়াও আরেকটা যদি এখন আমি যদি বলি যে আহ আহ, এই এদের মধ্যে আমাদের মধ্যে যে ছেলে মেয়ে, আমি তো বললাম 30-এর নিচে সবচেয়ে বেশি থাকে। তো তাদের মধ্যেও যাদেরকে আমরা যদি বলি এমএসএম মানে যারা মানে ম্যান প্র্যাকটিস সেক্স উইথ ম্যান, এদের মধ্যে সবচেয়ে বেশি। এবং তারপরে হচ্ছে বিএসএম, যারা বিএসএম মানে হচ্ছে যারা বাইসেক্সুয়াল মানে বোথ মেল এবং ফিমেল পার্টনার যাদের আছে, তাদের মধ্যেও এটা অনেক বেশি প্রবণতা দেখা যায়। তারপরে হচ্ছে হেটেরোসেক্সুয়াল, এই যেটা হচ্ছে শুধু ধরেন মেল ফিমেল রিলেশনশিপটা থাকে। এবং আমি যে বয়সটা বললাম এই বয়সের মধ্যে বেশি দেখা যাচ্ছে। কারণ হচ্ছে কি এখানে এটা তো খুব ইজিলি মানে একটা মানুষ থেকে আরেকটা মানুষে ট্রান্সফার বা সংক্রমিত হতে পারে না সেক্সের মাধ্যমে, যদি সে প্রোটেকশন না নেয়। কিন্তু এই বয়সের মধ্যে দেখা যায় তাদের প্রবণতা হচ্ছে 1 নাম্বার যে তারা প্রোটেকশনটা নেন না। হ্যাঁ, যেটা আমি ওপেনলি বলছি এই জন্য যে একটু আমরা যদি ওপেনলি ডিসকাশন করি কোনো হেজিটেশন ছাড়া, এটা আমাদের যারা মানে আমাদের জেনারেশন যারা আছেন সব বয়সের মানুষ উপকৃত হবেন। এখানে আসলে আমাদের লজ্জা বা লুকাবার কিছু নাই। এটা আমরা তো স্বাস্থ্য নিয়েই কথা বলছি এবং খুব নর্মাল আমাদের লাইফের একটা অংশ। তো এখানে যারা মানে ব্যারিয়ার মেথড যারা ইউজ করেন, বিশেষ করে কন্ডম যারা ইউজ করেন, তাদের জন্য কিন্তু এই সংক্রমণটা খুবই কম। এবং কন্ডমটা তো শুধুমাত্র এটা ওরাল কন্ডম আছে, ফিমেল কন্ডম আছে, হ্যাঁ বিভিন্ন রকমের কন্ডম আছে। এখন কিন্তু অনেক মানে একেবারে এভেলেবল, এটা কিনতে হয় না। ইনফেকশাস ডিজিজ ক্লিনিকে বলেন, প্রাইমারি কেয়ার ক্লিনিক কেয়ার ডক্টর ক্লিনিক বলেন, সেখানে কিন্তু এটা ফ্রি পাওয়া যায়। এটা একেবারে স্টেট থেকে ফ্রি সাপ্লাই আছে, কিনতে হবে না। তো এই গ্রুপের মধ্যে দেখি যাদের মধ্যে যারা সেক্স ওয়ার্কার, হ্যাঁ মানে এটা আমি ঠিক আমি মনে হয় বোঝাতে পারছি, সেক্স ওয়ার্কার যারা এটা জীবিকা নির্বাহ করেন, তাদের মধ্যে এটা থাকে কারণ তাদের অনেক পার্টনার থাকে এবং চয়েস থাকে। তারা কিন্তু অনেক সময় চাইলেও এটা কন্ট্রাসেপশনটা ইউজ করতে পারেন না। হ্যাঁ, তারপরে যারা আছেন মানে একটু মানে প্রেগনেন্ট মা যারা, তাদের জন্য অনেকটা রিস্ক হয়ে যায়। কারণ প্রেগনেন্সির সময় কিন্তু যদি তার পার্টনারের কোনো ইনফেকশন থাকে, সেটা কিন্তু খুব সহজে তাকে সংক্রমিত করতে পারে। তো সেখান থেকে আমাদের বাচ্চারা সংক্রমিত হচ্ছে। আর এই সংক্রমণের যে রেটটা বা যে কমপ্লিকেশনসটা, সেটা আমরা দেখতে পাই শুধুমাত্র। এবং আরেকটা গ্রুপ আমি একটু বলতে চাই, আইভি ড্রাগ যারা ইউজ করেন এবং যারা সোশ্যালি ডিপ্রাইভড,
কোনো কারণে ধরেন তাদের সোশ্যাল সাপোর্ট নাই, তাদের মধ্যেও এই ড্রাগের প্রবণতাটা দেখা যায়। কারণ তারা অনেক সময় এটা ইনভলভ হয়ে পড়ে যে ইকোনমিক কারণে, যে ড্রাগ ওটা সেলিং এবং ইয়ে করার জন্য। এই যে যাদের মানে সোশ্যালি ডিপ্রাইভড, এই যে অর্থনৈতিক ভাবে যারা একটু কষ্টের মধ্যে আছেন, তাদের মধ্যে এই প্রবণতাটা অনেক বেশি দেখা যায়। অনেকে এই যে এটাকে বলে এক্সচেঞ্জ, মানে মানি এক্সচেঞ্জ করার জন্য তারা কিন্তু অনেক সময় এই মানে একটা রিলেশনশিপ করতে তারা বাধ্য হয়, এবং সেখান থেকেও এই অসুখগুলি ছড়াচ্ছে। তো আমরা যদি এভাবে মানে যদি দেখি যে যদি আমরা ইয়াং অ্যাডোলেসেন্টদেরকে ভ্যাকসিন যে প্রোগ্রামটা আছে এইচপিভির জন্য, হ্যাঁ এটা খুবই ইফেক্টিভ। তো এটা একেবারে ছোট, একেবারে 9 ইয়ার্স থেকে এটা শুরু হয়। তো এই ভ্যাকসিন গুলি নিলে এইচপিভি এটা প্রিভেনশন করা যায়। হ্যাঁ, আর কন্ডোমটা যদি আমরা বা যেটা আমরা বলি যে সেক্সুয়াল প্রোটেক্টিভ মানে সেফ সেক্স প্র্যাকটিসটা হচ্ছে মেইন প্রিভেনশন, যেখান থেকে আমরা প্রিভেনশনে যেতে পারি। ভ্যাকসিন আছে, আমি আপনার সাথে পরে হয়তো আবার ডিটেল আলোচনা করব। তো আমরা যেটা জানি এই ইয়াং গ্রুপ মানে যারা বিভিন্ন রকমের বিভিন্ন কাজের সাথে জড়িত, তাদের মধ্যে এখানে অনেকে আসলে ইয়াং এজেও অনেকে আসলে ফ্রি সেক্স লাইফ প্র্যাকটিস করে, একটি কালচারাল বিষয় এখানে অনেক সময় চলে আসে। তো সেক্ষেত্রেও আসলে প্যারেন্টসদের ক্ষেত্রেও এটা জানাটা জরুরি হতে পারে। খুবই আপনার সাথে আমি একদম বেশি হচ্ছে যে ওপেন কমিউনিকেশন, মানে এটা আমাদের সবার সাথে, আমরা যদি আমাদের সিবলিং এর মধ্যে যদি আমরা ভাই বোনের মধ্যে যদি ওপেনলি শেয়ার করি, বাবা মার সাথে শেয়ার করি, কারণ এটাতে হেজিটেশনের আসলে কিছু নাই। কিন্তু আসলে এটা একটা লাইফস্টাইল, বিভিন্ন সময় এটা আমাদের লাইফটাকে সেভ করতে পারে, ফ্যামিলিকে সেভ করতে পারে। আমরা যদি একটু ব্রড স্কেলে দেখি, তাহলে কিন্তু আমাদের আসলে এখানে সংকোচের কিছু নাই, লজ্জা পাওয়ার কিছু নাই। হ্যাঁ, এটা আমরা খুব সহজেই কিন্তু মানে প্রিভেন্ট করতে পারি। অনেকে আসলে ধর্মীয় অবস্থান থেকে মনে করেন যে এটি কথা বলার মতো বিষয় না, এটি খুবই একটি ধর্ম বহির্ভূত একটি আলোচনা, এবং এটা আসলেই আমার পরিবারের জন্য লজ্জা। কিন্তু আমরা আসলে এই কথাটাই বলতে চাচ্ছি যে আমরা যদি একটু ওপেন ভাবে ডিসকাস করি, হয়তোবা কেউ ইনফেক্টেড হলো, কিন্তু সে যদি আর্লি ট্রিটমেন্ট নেয়, মোস্ট অফ দ্য সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনে কিন্তু আসলে কিউরেবল, এবং এটা প্রিভেন্ট করা তো খুবই পসিবল। যদি কেউ সে ধরনের লাইফস্টাইলে অভ্যস্ত থাকে, তাহলে তাকে যদি আমরা বোঝাই এবং শেয়ার করি ইনফরমেশন গুলো, তাহলে কিন্তু সেটা প্রিভেন্টও করতে পারে। এবং আমার মনে হয় যে আসলে এটাই সব থেকে বেশি জরুরি, যে মানুষটাকে আমরা সেফ রাখতে পারছি কিনা। একেবারে মানে এটা আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন যে বেসিক সিমটমস গুলো, আমার মনে হয় যে বেসিক সিমটমস গুলো যদি জানা থাকে, তাহলে অনেকে বুঝতে পারবেন যে আসলে আই শুড গো ফর হেল্প, ডাক্তারের সাথে আমার কথা বলা উচিত। অনেক ধন্যবাদ, আপনি একদম আমার মনে কথাটা বলেছেন। তো এখানে এইচপিভি তো অনেক ধরনের আছে, আমি বললাম ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, প্যারাসাইট হতে পারে। হ্যাঁ, তো এক একটা ডিজিজের ম্যানিফেস্টেশন বা যেটা লক্ষণটা কিন্তু এক এক রকমের। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা সিমটম থাকে না। হ্যাঁ, অনেক, যেমন আমি যদি শুরু করি, যেটা সিফিলিস, তো আমি বললাম যে এটা একটু প্রবণতাটা একটু বেড়ে যাচ্ছে, প্রায় 1% মতো বেড়ে গেছে। তো আমি যদি এটা দিয়ে শুরু করি, তো এখন তো এসটিডি টা একটা বড় একটা চ্যাপ্টার, কিন্তু আসলে একটা আলাদা একটা বই আছে, বুকই আছে, এসটিডি বুকটাই আছে। তো সবকিছু তো আমাদের এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, তো আমি জাস্ট বেসিকটা টাচ করে যাচ্ছি। সেটা হচ্ছে সিফিলিস কিন্তু অনেক সময়, বেশিরভাগ সময় সিফিলিসটা কিন্তু থাকে, এসিমটোম্যাটিক থাকে। হয়তো ইনিশিয়ালি এটা 3টা স্টেজ আছে, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি। তো প্রাইমারি স্টেজে অনেকের এটা হয়তো একটু যে প্রাইভেট এরিয়াতে একটু ছোট্ট একটা আলসার হলো, কিন্তু ওটা পেইনলেস থাকে, তো অনেকে এটা ইগনোর করে যায়। তা ওটা আবার অটোমেটিক্যালি ওটা হিল করে যায়। হ্যাঁ, হিল করে যাওয়ার পরে দেখা গেল যে সে যদি ট্রিটমেন্ট না নেয়, ওটা ওখান থেকে। ফিমেলের ক্ষেত্রে আরেকটা একটু সমস্যা, ফিমেলদের ক্ষেত্রে এসটিডির সিমটমটা অনেক কম, ছেলেদের থেকে মেয়েদের সিমটম গুলি বেশি কম থাকে। তো ছেলেদের ধরেন সিফিলিস, ওটার প্রাইমারি স্টেজটা যদি সে ট্রিটমেন্ট না নেয়, তাহলে ওটা মুভ করে যায় সেকেন্ডারি স্টেজে। তখন হয়তো তার বডিতে হলো র্যাশ হলো, অনেক কিছু হলো। অনেকে চিন্তা করে আমার কি হার্ম হয়েছে অথবা অ্যালার্জিক রিয়াকশন হয়েছে, সেটাও অনেক সময় ইগনোর করে যায়। হ্যাঁ, মুখের কাছে একটু আলসার হলো, মুখে আলসার হলো, সেখান থেকে ওটা টার্ন নিয়ে চলে যায় লেটেন্ট স্টেজে। ওই সময় কোনো সিমটম থাকে না, আর্লি লেটেন্ট হতে পারে, যেটা লেস দ্যান 1 ইয়ার, লেট লেটেন্ট হতে পারে 1 ইয়ারের উপরে। তো এটা হলে কি হয়, ওই সময়টাতে কেউ ওটা কোনো সিমটম থাকে না, সে ওটা নিয়ে মানে ডাক্তারের কাছেও যাচ্ছে না, ট্রিটমেন্টও হচ্ছে না। সেখান থেকে ওটা টার্ন হয় টারশিয়ারি স্টেজে, যেটা বিভিন্ন, এটা ব্রেনে ধরতে পারে, নিউরোসিফিলিস হতে পারে, মেমোরি প্রবলেম হতে পারে, মানে অনেক ধরনের নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস হবে। আমরা যখন পরে এটা আমরা ডিটেল আলোচনা করব।
তারপরে ধরেন আরেকটা এটা সবচেয়ে মানে ভয়ঙ্কর দিক হচ্ছে আর্লি এই যে এসিমটোমেটিক থাকছে কিন্তু তারা কিন্তু সংক্রমণ করতে পারে, এবং এই সময়টাতেই মানুষ কিন্তু বেশিরভাগ সময় এই সময়টাতেই অন্য মানুষদেরকে এটা ট্রান্সফার করে দেয়। তার তো সিমটম থাকে না, সে জানেও না, সে বুঝতেও পারছে না। আর মেয়েদের ক্ষেত্রেও তো একইভাবে সিফিলিসটা বেশিরভাগ সময় এসিমটোমেটিক থাকে, তারা বেশিরভাগ সময়ই এটা নোটিস করে না। তো দেখা যায় ওরা যখন আমরা নর্মালি স্ক্রিন করি বা ইয়ারলি যে স্ক্রিনিংটা হয় স্ক্রিনে ধরা পড়ছে, অথবা তার পার্টনার পজিটিভ যদি তার পার্টনার তাকে বলে তখন এটা আমরা ধরছি, অথবা প্রেগনেন্সির সময় এটা রুটিন টেস্টের সময় দেখা গেল যে তখন ধরা পড়ছে। গনোরিয়া যদি আমরা বলি একই রকম, গনোরিয়াতে অনেক সময় একটু ডিসচার্জ বা একটু মাইল্ড সিমটম হয়, অনেকে এটা ইগনোর করে যায়, মনে করে যে এটা কিছু না। মেয়েদের ক্ষেত্রে একই রকম, এরা বেশিরভাগ সময় সিমটোম্যাটিক থাকে। দেখা গেল এটা নর্মালি স্ক্রিন করবার সময় বা মেয়েদের যখন কোনো ইয়ে হচ্ছে মানে প্রেগনেন্সিতে আমরা যখন স্ক্রিনিং করি তখন ধরা পড়ছে। ছেলেদের ক্ষেত্রেও হয়তো তাদের একটু ডিসচার্জ হচ্ছে তখন আসতো, বা আমরা রুটিন তো এখন টেস্ট করি অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ ইয়ার, আর যারা হাই রিস্ক গ্রুপ তাদের এভরি 3 মান্থস আমরা স্ক্রিন করি। তো এখন হচ্ছে যে তখন ধরা পড়লো, তো সিমটম হলেও তো যদি ওটা না ধরা পড়ে ওটা প্রগ্রেস করতে থাকে অন্য স্টেজে চলে যেতে পারে, এটা ডিসেমিনেটেড গনোরিয়া হতে পারে। হ্যাঁ, তারপরে আরো আর্লি পরের স্টেজে রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হয় যেটা জয়েন্ট পেইনের মতো হয়। হ্যাঁ, তো এখন ওটা কিন্তু যদি আমরা আর্লি ধরতে পারি ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায়। ক্লামাইডিয়া আরো মানে এই আরো এসিমটোম্যাটিক, ক্লামাইডিয়ার সিমটম এত মিনিমাম, মোস্ট অফ দ্য কেসে কিন্তু আমরা কিন্তু ক্লামাইডিয়ার সিমটম তেমন পাই না, পাওয়া যায়। হ্যাঁ, এই স্ক্রিন করে ম্যাক্সিমাম এটা কিন্তু আসলে খুব একটি ডেঞ্জারাস সেক্সুয়ালি খুবই ডেঞ্জারাস, খুবই কারণ দেখা যায় পেশেন্ট যখন আসে বাই দ্য টাইম ইটস টু লেট টু ট্রিট, এবং অনেক রকম পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায় পেশেন্টের, কমপ্লিকেশনস গুলো হয়ে যাচ্ছে। তো এটা এই জন্য স্ক্রিনিংটা খুবই ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি এই জন্য যে আমরা ধর আমি এখনো বলছি যারা হাই রিস্ক গ্রুপ যাদেরকে আমরা বলি এমএসএম বিএসএম বা সেক্স ওয়ার্কার, এরকম আমি তো বলেছি ওই গ্রুপের আমরা কিন্তু এভরি 3 মান্থস আমরা এসটিআই স্ক্রিনিং করি। আর যারা এমনি রেগুলার পার্সন অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ ইয়ার আমরা একটা স্ক্রিনিং করি। আর মেয়েরা যখন প্যাপস্মিয়ার করতে জিওআইএন এর কাছে যায় ইয়ারলি, ওখানেও ওরা স্ক্রিনিংটা করে। হ্যাঁ, তো এইভাবে আমরা চেষ্টা করছি যে আর্লি ক্যাচ করে এবং ট্রিটমেন্টটা এবং কমপ্লিকেশনসটা তো প্রিভেন্ট করার জন্য। তারপরে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এটাও আমরা স্ক্রিন করি, সেখান থেকে ধরছি। এইচআইভি তো এখন কোনো মানে এত ইজি হয়ে গেছে, এখন তেমন আমাদের কোনো কনসেন্ট মানে কোনো পেপারের কোনো সিগনেচার লাগে না, জাস্ট আমরা অফার করি যেরকম আমরা এইচআইভি টেস্টিংটা করছি, যদি সে না বলে তখন আমরা এটা অর্ডার করে দেই মানে এইচআইভি এটা, এবং এটা এখন কিন্তু বলা হচ্ছে যে ইয়ারলি একবার আমাদের স্ক্রিন করার জন্য। আর এইচআইভি সম্পর্কে তো আরো পরে আমরা আলোচনা করব, তার এখন অনেক বড় বড় আমাদের প্রজেক্ট আছে বিভিন্ন ধরনের এইচআইভি প্রিভেনশনের উপরে আমরা প্রচুর মানে ইয়ে দেওয়া হচ্ছে। তা যেমন এইচআইভি যারা হাই রিস্ক গ্রুপ তারা কিন্তু প্রেপ বা পেপ আমরা বলি। প্রেপ মানে হচ্ছে যদি তার কোনো পার্টনার এইচআইভি থাকে বা তার অনেক মাল্টিপল পার্টনার আছে, তাদেরকে আমরা এইচআইভি প্রিভেনশন একটা ওষুধ আমরা তাকে দিই, ইনজেক্টেবলও আছে আবার ট্যাবলেটও আছে। ইনজেক্টেবলটা হচ্ছে 2 মাস পর পর, আর এই ট্যাবলেটটা প্রতিদিন খেতে হয়। তো ওটা আমরা ফলো আপ করি আমাদের ক্লিনিকে। তো এটা এইচআইভি প্রিভেনশনের জন্য একটা বিশাল একটা প্রজেক্ট এবং বিশাল একটা স্লোগান এবং খুবই ভালো। হ্যাঁ, তো এরকম আমরা হেপাটাইটিস বি যারা ভ্যাকসিন নিচ্ছেন তাদের জন্য এটা প্রিভেন্টেবল। হেপাটাইটিস বি একটা ভয়াবহ অসুখ, না? তো আমরা যদি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যদি অ্যালার্ট হই তাহলে কিন্তু আমরা এটা প্রিভেন্ট করতে পারি। আরো যারা যে আরেকটা হচ্ছে এইচপিভি কিন্তু বেশিরভাগ সময় সিমটোম্যাটিক থাকে। আমরা যে কেসগুলি পাই তারা দেখা যাচ্ছে যে একটা জেনিটাল মানে তার প্রাইভেট এরিয়াতে একটা ওয়ার্ড নিয়ে আসছে, অথবা যারা এমএসএম বা বিএসএম তাদের যখন এনাল প্যাপস্মিয়ার করা হচ্ছে, অ্যানাল প্যাপস্মিয়ার থেকে ইনিশিয়ালি একটা অ্যাবনর্মাল, অথবা যখন সার্ভাইকাল বলে প্যাপস্মিয়ার করা হচ্ছে তখন আমরা একটু ইনিশিয়াল একটু পাওয়া যায়, তখন বায়োপসি করলে বা আরো যে প্রোক্টোস্কোপি করলে তখন আমরা দেখতে পাই যে লিশন গুলি। তো এভাবে ক্যাচ করা হয়। কিন্তু এইচপিভি যে ক্যান্সার যেটা মানে ক্যান্সারাস সবগুলি না, যেটা ক্যান্সারের স্ট্রেনটা আছে ওটা কিন্তু ওটার কোনো ট্রিটমেন্ট নাই। কিন্তু ওটা মানে আলটিমেটলি ওটা ফলো আপ করলে আমরা আর্লি ওটা মানে এটা কিউরেবল এবং ভালো লাইফ লিড করতে পারবে। তো যারা আইভি ড্রাগ ইউজ করেন তাদের মধ্যে হেপাটাইটিস সি এর প্রবণতা অনেক বেশি থাকে। তো এখন যখন মেথডন ক্লিনিক গুলিতে আমরা চেষ্টা করি ওদের সাথে যোগাযোগ করে যে ওরা যদি ওদের স্ক্রিন করে হেপাটাইটিস সি, এটা এখন বলা হচ্ছে বছরে একবার স্ক্রিন করার, যদি পজিটিভ আসে
তাদেরকে আমাদের কাছে যখন পাঠিয়ে দেয় আমরা ওখানে ট্রিটমেন্ট করি। এখন হেপাটাইটিস সি এর অনেক সুন্দর ট্রিটমেন্ট আছে এবং আমাদের অনেক পেশেন্ট আমরা ট্রিটমেন্ট করেছি, আমরা যেটাকে বলি কিওর, মানে এখন আমরা ফলো আপ করছি তাদের ভাইরাল লোড একদম আনডিটেক্টেবল। সো এটা থেকে দেখেন সেই পেশেন্টটা কিন্তু একটা ক্রনিক লিভার ডিজিজ, সিরোসিস এবং লিভার ক্যান্সার যেটা হতে পারতো, সেখান থেকে সে কিন্তু তার মানে সেভ হয়ে গেল। তো আমাদের এই অ্যাওয়ারনেসটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের নিজেদের মানে সচেতন হয়ে ফ্যামিলি লেভেল থেকে সবার মাধ্যমে আমরা যদি স্ক্রিনিংটা করি, যেটা কিন্তু একদম মানে এভেলেবল, এটা ডিপার্টমেন্ট অফ হেলথে গেলে করা যাচ্ছে, প্রাইমারি কেয়ার ডক্টর অফিসে করা যাচ্ছে, ইমার্জেন্সিতে করা যাচ্ছে, মানে যাদের একটু সমস্যা থাকে তারা যদি সরাসরি ইমার্জেন্সিতে চলে যায়, ইমিডিয়েটলি তাদেরকে ওখান থেকে ট্রিটমেন্ট করে দেওয়া হচ্ছে। পার্টনার নোটিফিকেশন নামে একটা আমাদের আছে ডিপার্টমেন্ট অফ হেলথ থেকে, এটা বলা হয় পার্টনার্স নোটিফিকেশন। আমাদের কাছে যখন একটা পেশেন্ট আসে সিফিলিস নিয়ে, আমাদের মানে আমরা যেহেতু এটা কনফিডেন্সিয়ালিটি আছে, তো আমরা এটা ব্রেক করতে পারি না। তো আমরা অবশ্যই পেশেন্টকে বলি যে আপনার পার্টনারকে বলবেন এবং পার্টনারকে ট্রিটমেন্ট করাবেন, এবং এভাবেই কিন্তু আপনি আবার রিকারেন্ট যে ইনফেকশনটা, এখান থেকে আপনিও বেঁচে যাবেন, আপনার পার্টনারও বেঁচে যাবে এবং এটা আরো অন্যান্য মানুষের কাছে সংক্রমণ হবে না। তো আমাদের বিভিন্ন লেভেলে বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করছি মানুষকে ট্রিটমেন্ট শুধু না, প্রিভেনশনের দিকেও আমরা একইভাবে নজর দিচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম বিভিন্ন সিমটমস গুলো, কমন সিমটমস গুলো। আমরা জানি যে খুব সাধারণ মানুষ যদি তার হঠাৎ করে কোনো অ্যাবনর্মাল ডিসচার্জ দেখতে পান, জেনিটাল ডিসচার্জ, এবং বা অতিরিক্ত বার্নিং হচ্ছে ইউরিনে, অথবা ইউরিনের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু খুব আসলে একটি কমন সিমটম, যে হয়তো বা হঠাৎ করে বুঝতে পারছেন না। এই সিমটমটাই যদি শুধু আপনি খেয়াল করে থাকেন, তাহলে কিন্তু আপনি দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শের জন্য তার কাছে যাবেন। এবং একই সাথে ডক্টর বানু যেরকম করে বললেন যে আসলে স্ক্রিনিং খুবই গুরুত্বপূর্ণ, টেস্টের কোনো বিকল্প নেই। কারণ আমরা জানি যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের অনেক ডিজিজে কিন্তু আসলে কোনো সিমটমই থাকে না, এবং আর্লি স্টেজে অনেক সময় কোনো সিমটম থাকে না, এবং পেশেন্ট যখন কোনো কমপ্লিকেশন নিয়ে আসেন, বাই দ্যাট টাইম এটা কিন্তু অনেক দেরি হয়ে যায়, যখন আসলে ট্রিটমেন্ট করে আর হয়তোবা কিওর করবার মতো সিচুয়েশন থাকে না। তখন হয়তোবা বেশ কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে গিয়েছে, যেটা হয়তোবা পেশেন্টের লাইফের একটি পার্মানেন্ট ড্যামেজ হতে পারে। আমরা জানি যে ইনফার্টিলিটি কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের একটি বড় ধরনের কমপ্লিকেশন, এবং সেটা কিন্তু আসলে একজন মানুষের লাইফকে পার্মানেন্টলি চেঞ্জ করে দিতে পারে। তো সেই জন্য আমরা আসলে স্ক্রিনিং টেস্টটার গুরুত্ব বোঝার চেষ্টা করব, এবং ডক্টর বানু যেরকম বারবার করে বললেন যে কত ধরনের ফ্যাসিলিটিস আছে এবং কত ভাবে আসলে মানুষকে এনকারেজ করা হচ্ছে স্ক্রিনিং টেস্টের জন্য। তো ডক্টর বানু, আপনি যদি টেস্ট গুলো সম্পর্কে একটু আরেকবার বলেন, যে যারা আসলে সেক্সুয়ালি অ্যাক্টিভ তাদের ক্ষেত্রে আপনারা কত ফ্রিকোয়েন্টলি এবং কি কি ধরনের টেস্ট করার জন্য আপনারা সাজেস্ট করছেন, এবং কমন টেস্ট গুলো কি, যেটা সবার আসলে কনসার্ন হওয়া উচিত। ধন্যবাদ। তো টেস্টটা হচ্ছে যে আমি যদি গ্রুপ ওয়াইজ ভাগ করি, হ্যাঁ, তো হাই রিস্ক গ্রুপ আর হচ্ছে যে রেগুলার পিপল, লো রিস্ক বা মানে রেগুলার পিপল। তো হাই রিস্ক পিপলের দিকে আমি একটু মানে জোর দিচ্ছি এই জন্য যে তাদের মাধ্যমে কিন্তু মেইনলি এই ডিজিজটা কমিউনিটিতে ছড়াচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। তো এখানে হাই রিস্ক গ্রুপের যারা আছেন, আমি আবারও বলবো, আচ্ছা বলি একটু। এটা হচ্ছে যারা এমএসএম, ম্যান সেক্স উইথ ম্যান, বিএসএম যারা ফিমেল এবং মেল দুজনেই উভয় পার্টনার থাকে, অ্যাডোলেসেন্ট গ্রুপ যাদের মাল্টিপল পার্টনার থাকে বা যারা ফ্রিকোয়েন্টলি পার্টনার চেঞ্জ করেন, সেক্স ওয়ার্কার যারা এটা থেকে জীবিকা নির্বাহ করেন, আর একটা হচ্ছে যে যারা আইভি ড্রাগ ইউজ করেন, এবং সোশ্যালি ডিপ্রাইভ যারা, ইকোনমিক্যালি যারা এটা ড্রাগ বা সেক্সটাকে তারা এক্সচেঞ্জ হিসেবে মানি এক্সচেঞ্জের সাথে এটা জড়িত। হ্যাঁ, আর যারা হচ্ছে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ আছে, যেমন ধরেন অনেক এইচআইভি তো একটা ক্রনিক ডিজিজের মধ্যে, এইচআইভি ইটসেলফ একটা এটা যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, কিন্তু যখন এইচআইভিটা ক্রনিক স্টেজে চলে যায় তখন তাদের ক্ষেত্রে আরো আমরা বেশি জোর দিচ্ছি। হ্যাঁ, আর হচ্ছে প্রেগনেন্ট মাদার,
প্রেগনেন্ট মাদার আমরা মানে এটা হাই রিস্ক গ্রুপের মধ্যে। তো যদি আমি একটু এক্সাম্পল দিয়ে বলি বোঝার সুবিধার জন্য। একজন ইয়াং যিনি 20 ইয়ার্স বা 25 ইয়ার্স এর মধ্যে আছেন, তো হয়তো তাদের অন্য কোনো শারীরিক সমস্যা নাই, সেজন্য তারা কিন্তু পিসিপির কাছে, প্রাইমারি কেয়ার ডক্টরের কাছে খুবই কম ভিজিট করেন। দরকার না হলে অ্যানুয়াল ফিজিক্যাল বা কলেজের বা মানে স্কুলে, হাই স্কুল বা কলেজের যখন একটা সার্টিফিকেট দরকার হয়, অথবা কোথাও কোনো প্রজেক্টে ঢোকার জন্য কোনো সার্টিফিকেটের দরকার হয়, তখন তারা এমপ্লয়ি হেলথ ক্লিয়ারেন্সের জন্য আসেন বেশিরভাগই। কিন্তু দেখো, এমপ্লয়ি হেলথের মধ্যে কিন্তু সব ধরনের স্ক্রিন করা হয় না। কিন্তু আমি তাদের এই যে ইয়াং গ্রুপ, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে তারা কিন্তু পিসিপির ভিজিট অনেক কম করে এই জন্য যে তাদের তার দরকার হয় না সেজন্যই মেইনলি। কিন্তু আমি বলবো যে তাদের কাছে অ্যাটলিস্ট মানে তারা যদি বছরে একবার যান এবং সমস্ত স্ক্রিনিং গুলি করেন, যেমন ধরেন HIV টেস্ট, হেপাটাইটিস সি, হেপাটাইটিস বি, HPV, হার্পিস সিমপ্লেক্স, অলরাইট, গনোরিয়া, ক্লামাইডিয়া, এটা খুবই ইজি মানে স্ক্রিন করা। এটা ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এটা করলেই আমরা এটা ধরতে পারি। যারা MSM বা BSM তাদেরকে বলবো কোলোরেক্টাল ডক্টর, এখন ওনারা এটা স্ক্রিনিং করেন। আমরা আগে প্রাইমারি আমরাও করতাম এনাল সোয়াব যেটা নিতাম ওটা, কিন্তু এখন কোলোরেক্টাল ডক্টর উনি স্পেসিফিক্যালি তারা যারা BSM ও MSM তাদেরকে ওনারা অ্যানুয়ালি ওটা মানে পুরা মানে ইয়ে করেন, ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন করেন, অ্যানোস্কোপ যদি দরকার হয় করেন, প্যাপস্মেয়ার করেন। হ্যাঁ, তো আমি বলবো যে তাদেরকে যারা একটু শাই ফিল করেন তারা কোলোরেক্টাল ডক্টরের কাছে যেতে পারেন। মেল ফিমেল সব ধরনের ডক্টর এভেলেবল আছে যদি আপনাদের চয়েস থাকে। তো সেখানে চেক স্ক্রিনিংটা করা হচ্ছে, প্যাপস্মিয়ার করলে, এনাল প্যাপস্মিয়ার করা হচ্ছে। GYN এর কাছে মেয়েদের যেতে হয় রেগুলারলি, ওখানে আপনারা একটু রেগুলারলি যাবেন। সেখানে যে স্ক্রিনিংটা করা হচ্ছে ওখানে গনোরিয়া, ক্লামাইডিয়া, সিফিলিস, তারপর ট্রাইকোমোনাস, হ্যাঁ, অন্যান্য যে ব্যাকটেরিয়া গুলো, এটা হারপিসটা আমরা ওইভাবে রুটিনলি করি না, যদি যাদের সিমটম থাকে তাদেরকে অবশ্যই আমরা চেক করি। HPV ভ্যাকসিনেশন গুলি সময় মতো নিতে হবে। হ্যাঁ, তো এই স্ক্রিনিংটা আপনারা বিশেষ করে করবেন। আর যারা ধরেন যাদের পার্টনার আছে, ধরেন পার্টনার পজিটিভ, সেটা HIV পজিটিভ, অথবা পার্টনারের বারবার STD হচ্ছে, যেমন সিফিলিস, গনোরিয়া এগুলো হচ্ছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যদি যে প্রোফাইল্যাক্সিসটা হচ্ছে যে এখন আমরা ক্লামাইডিয়ার জন্য আমাদের প্রোফাইল্যাক্সিসটা আছে ডক্সিসাইক্লিন, তার মানে পোস্ট এক্সপোজার, মানে উইদিন 48 আওয়ার্স বা 72 আওয়ার্স এর মধ্যে ট্যাবলেটটা ওটা খেলে ওটা ক্লামাইডিয়া রিস্কটা কমায়, কিন্তু সিফিলিস, গনোরিয়া স্টিল ওটা ওপেন থাকে। এটা প্রাইমারি কেয়ার ডক্টরের কাছ থেকে আপনি প্রেসক্রিপশনটা পেয়ে যেতে পারেন। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে এটা যেটা যারা মানে যদি কারোর পার্টনার থাকে HIV, তাহলে অবশ্যই বলবো আপনি আপনার ডক্টরের প্রাইমারি কেয়ার অনেক সময় প্রেপ, আমরা সহজে সংক্ষেপে বলি প্রেপ, মানে হচ্ছে যে প্রিভেনশন, প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। তো সেখানে গেলে অথবা ইনফেকশাস ডিজিজ ক্লিনিকে যেতে পারেন। এটা কিন্তু একটা প্রজেক্ট আছে যে কারোর ইন্স্যুরেন্স না থাকলেও কিন্তু তাদের এটা কভার করে। হ্যাঁ, এটা একটা সুবিধা আছে। এটা আমাদের প্রেপ একটা প্রজেক্ট আছে, যেটা একটা গ্র্যান্ড আছে, সে মেইনলি খরচটা সেই গ্র্যান্ড থেকে আসে যাদের ইন্স্যুরেন্স নাই। আর যাদের ইন্স্যুরেন্স আছে তাদের তো কোনো সমস্যা নাই। তো এটা আপনার চিন্তা করতে হবে না, ইন্স্যুরেন্স থাকুক বা না থাকুক, আপনি যদি আপনার ডক্টরের কাছে যান তাহলে আপনি প্রেপটা পাবেন, মানে প্রোফাইল্যাক্সিসটা HIV প্রিভেনশনের জন্য। এটা খুবই ইফেক্টিভ, 91% কেসে এটা মানে প্রোটেক্ট করে। হ্যাঁ, আর আমার অনেক পেশেন্ট আছে যাদের পার্টনার HIV পজিটিভ এবং অপোজিট পার্টনার HIV নেগেটিভ, তারা একসাথে থাকছেন, কোনো প্রোটেকশন নিচ্ছেন না, তারা কিন্তু HIV সংক্রমণ করছেন না, কারণ হচ্ছে তার পার্টনার HIV মেডিসিন খাচ্ছেন এবং তার আদার পার্টনার যিনি HIV নেগেটিভ তিনি প্রোফাইল্যাক্সিস নিচ্ছেন। তো তাদের বাচ্চাও হচ্ছে নেগেটিভ, মানে খুবই ভালো। এত মানে আমাদের এত সুন্দর সময় যে HIV পেশেন্ট, আমার অনেক পেশেন্ট আছে তাদের ছেলে মেয়ে হাই স্কুলে পড়ছে, মা জন্মগ্রহণ করেছে HIV নিয়ে, তার তিনটা বাচ্চা HIV নেগেটিভ, তারা ফার্স্ট বাচ্চা 11th গ্রেডে পড়ছে, বাকি ছোট দুইজন এখনো ছোট। তো এটা একটা মানে মানে আমাদের এত ভালো লাগে যে আমাদের এই সময় ওষুধগুলি, এত ভালো ওষুধ আমাদের কাছে আছে, এত ভালো ট্রিটমেন্ট প্ল্যান আমাদের কাছে আছে, যে মা যদি পজিটিভও থাকে তাহলে কিন্তু তার বাচ্চা সংক্রমিত হচ্ছে না HIV।
একইভাবে হেপাটাইটিস বি প্রোটেকশন এটা প্রিভেন্ট করা যাচ্ছে, হেপাটাইটিস সি প্রিভেনশন করা যাচ্ছে। তো আগে যেমন হেপাটাইটিস বি এর মাদার যারা ছিলেন তারা খুবই ভয় পেতেন তার বাচ্চাদের সংক্রমিত হবে, হেপাটাইটিস সি ভয় পেতেন তার বাচ্চা সংক্রমিত হবে, এখন আর এই ভয়টা নাই। তো একইভাবে সিফিলিস যদি আর্লি ধরা পড়ে, হ্যাঁ, তো এটা আর্লি ট্রিটমেন্ট করলে কমপ্লিকেশনস গুলো যখন নিউরোলজিক্যাল প্রবলেম হয়ে যায় তখন কিন্তু অনেক কেসে এটা রিভার্সিবল না, এটা ট্রিটমেন্ট করলেও বেস লাইনে ফেরত আসেন না। বটম লাইন হচ্ছে আপনারা আপনাদের পিসিপিতে যে যারা, আমরা সবাই আমাদের নিজেদের পার্সোনাল লাইফ সম্পর্কে আমরা নিজেরাই জানি, নিজেদের উদ্যোগে ডক্টরের কাছে যাবেন, টেস্ট করবেন, এবং যে প্রিভেনশন যে মেথড গুলি আছে আমি বললাম, এইচআইভি প্রিভেনশন মেথড, হেপাটাইটিস সি ট্রিটমেন্ট রয়েছে, এসটিডি প্রিভেনশন রয়েছে, এগুলি আপনারা আপনাদের জন্য অ্যাভেলেবল আছে। ইন্স্যুরেন্স নিয়ে চিন্তা করবেন না, ইমার্জেন্সিতে গেলে কোনো চিন্তাই নেই, ওখানে সাথে সাথে ওখানে ট্রিটমেন্ট করে তারপরে তাদেরকে বাসায় পাঠায়, কেউ ইন্স্যুরেন্সের জন্য ওয়েট করে না। তো আপনারা এটা করবেন, আপনাদের জন্য সব ধরনের ব্যবস্থাই আছে, শুধু আসবেন। ধন্যবাদ। দর্শক, আমরা চলে এসেছি আজকে আলোচনার শেষ পর্যায়ে। আমরা চেষ্টা করেছি সময়ের স্বল্প পরিসরে আপনাদের সাথে খুব বেসিক গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো শেয়ার করবার জন্য। আজকের এই আলোচনার ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা সিরিজ আকারে প্রত্যেকটি স্পেসিফিক ডিজিজ নিয়ে আলাদা আলাদা ডিসকাস করবার চেষ্টা করব। আমাদের সাথে এতক্ষণ আলোচনায় সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ডক্টর কানিজ নীলোফার বানু হিমি। ডক্টর বানু, আপনার ভীষণ চমৎকার গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ আলোচনার জন্য TVN24 এর পক্ষ থেকে আপনার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি যে অ্যারেঞ্জ করেছেন এবং আপনার মাধ্যমে যে আমরা আমাদের দর্শক শ্রোতার কাছে পৌঁছাতে পারছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার এই যে প্রোগ্রামগুলি, এটা মানুষের জন্য, আমাদের কমিউনিটির জন্য, এটা শুধু এখানে না, সব জায়গায় সবার জন্য যে অনেকটা আমি বিশ্বাস করি এটার মাধ্যমে আমাদের মধ্যে অ্যাওয়ারনেসটা বেড়ে যাবে। আমাদের আমাদের সমাজটা, আমাদের পরিবার, আমরা সবাই মিলে সবাই ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। আপনাকে এবং TVN কর্তৃপক্ষ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক কৃতজ্ঞতা, এবং দর্শক শ্রোতা আপনাদের সবার জন্য ধন্যবাদ এবং সবার কাছে কৃতজ্ঞতা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে এই পর্যন্ত বহু বহু পুরাতন আলোচনা থেকে শুরু করে আমরা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ নিয়ে যে কথা বলে যাচ্ছি, এর সর্বপ্রথম যে মেসেজটি আমরা বারবার দিতে চেয়েছি যে আমরা যদি প্রোটেক্টেড সেক্স প্র্যাকটিস করি, এটা কিন্তু আসলে ইনিশিয়াল স্টেজে আমাদেরকে অনেক বেশি প্রোটেক্ট রাখতে পারে। এবং খুব পুরাতন একটি মেসেজ আবারও, যে কন্ডোম ইউজ করবার আসলে কোনো বিকল্প নেই। তো একই সাথে আরো খুব বেশি গুরুত্বপূর্ণ যে আমরা চেষ্টা করব যে আমরা অবশ্যই সেক্সুয়ালি প্র্যাকটিস লাইফ, যখন আমরা সেক্সুয়ালি অ্যাক্টিভ, আমরা মনোগ্যামী হবার চেষ্টা করব এবং খুব ফ্রিকোয়েন্টলি পার্টনার চেঞ্জ না করার চেষ্টা করব। এবং সিডিসি থেকে বারবার করে যে কথাগুলো বলা হয়েছে যে 25 বছরের নিচে সেক্সুয়ালি অ্যাক্টিভ যে ফিমেলরা, তাদের ক্ষেত্রে কিন্তু ক্ল্যামাইডিয়া এবং গনোরিয়ার জন্য খুব ফ্রিকোয়েন্টলি টেস্ট করতে বলা হয়। কারণ ক্ল্যামাইডিয়া এরকম একটি ডিজিজ যেটা কিনা যদি এটা যেহেতু সিমটম থাকে না ইনিশিয়ালি, সো টেস্ট বা ডায়াগনোসিস করতে দেরি হলে এটা থেকে কিন্তু একজন মানুষের পার্মানেন্ট ইনফার্টিলিটি হয়ে যেতে পারে, যা কিনা পরবর্তীতে তিনি কিন্তু আসলে আর সন্তানের বাচ্চার মা হতে পারবেন না। এবং পরবর্তীতে আরো একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আমরা জানি যে আমরা খুব কমন আমরা বলি যে বিভিন্ন ধরনের অসুখ বা বিভিন্ন ধরনের সিমটম আমরা হলেই আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের ছোট্ট একটি সিমটম যে আমার একটি ডিসচার্জ হচ্ছে বা একটি অ্যাবনর্মাল অডর হচ্ছে, কিন্তু আমরা ডাক্তারের কাছে যেতে সংকোচ করি। এই সংকোচ থেকে আমরা বেরিয়ে আসবো এবং অবশ্যই আমরা খুব সহজেই, খুব দ্রুত ডাক্তারের কাছে চলে যাব নিজেকে প্রোটেক্ট করতে এবং সোসাইটিকে প্রোটেক্ট করতে। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। TVN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।